উফ! শব্দটা কানে যেতেই চকিতে মুখ ফিরিয়ে তাকালো রানী। রান্নাঘরের মেঝেয় বসে রিনি, রানীর বাড়ির কাজের বউ। মেঝেটা মুছতে মুছতে মেয়েটা কোঁকিয়ে উঠেছে। রানী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কি রে, কি হয়েছে তোর? ওরকম করে উঠলি কেন? কথাটা শুনেই যেন থতমত খেলো রিনি। ও কিছু না বৌদি, কাল একটু মচকে গেছিল হাতটা। ও ঠিক হয়ে যাবে। একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল রানীর ঠোঁট থেকে। সেই, আরো ভগবানের মতো সেবা কর জানোয়ারটাকে। বসিয়ে বসিয়ে খাওয়া আরো। খেয়ে দিয়ে গতর বাগাচ্ছে আর তোর উপরেই অত্যাচার করছে। রিনি কোনো উত্তর দিল না। এই নিয়ে বৌদি কতবার যে ওকে বলেছে কথাটা, তার কোনো গোনাগুনতি নেই। আরে, বৌদি বুঝতেই চায় না যে ওদের ঘরে এসব চলে। বরকে কিছু বললে যদি ঘেঁটি ধরে ঘর থেকে বের করে দেয়, তাহলে একরত্তি বাচ্চাটাকে নিয়ে ও যাবে কোথায়? বস্তির একটা লোক ওকে সাহায্য করতে এগিয়ে আসবে না। আর বাপের বাড়ি, বরের সাথে ঝগড়া করে সেখানে গেলে বাপ বেঁচে থাকলে নিজেই লাথি মেরে বের করে দিত। তা সে না থাকলেও ভাই আর ভাইয়ের বউ একই ব্যবহার করবে। আর মা, সে তো নিজেই ভাইয়ের দয়ায় বেঁচে আছে। বুড়ি ঠিকঠাক দুবেলা দুমুঠো খাবার জোটে কিনা তারই ঠিক নেই। বাবা বেঁচে থাকতে তার হাতে মার খেয়েছে, এখন খাচ্ছে ছেলের হাতে। ভাবলেই দীর্ঘশ্বাস পড়ে ডিনির। ওদের ঘরের মেয়ে বউদের বোধহয় এটাই কপাল। সে নিজে তো রাত দিন ভুগছে, আর এই বাড়ির বৌদি কিনা বলে প্রতিবাদ করতে। কি করে রুখে দাঁড়াবে ও? কার জোরে? আর কি যেন বলে বৌদি? হ্যাঁ, পুলিশে যা। হাসিও পায়। এত সহজ নাকি? একটা রাতও যদি ওর বর জেলখানায় কাটায়, তাহলে যে ওর কি হাল হবে, ও কি তা জানে না? বস্তিতে কি শেয়াল কুকুরের অভাব আছে নাকি? ঠিক মাঝরাত্রিরে দরজায় ধাক্কা পড়বে? না না, সে কথা ভাবলেই আঁতকে ওঠে রিনি। ওর থেকে বরের হাতে লাঠি ঝাঁটা খাওয়া ঢের ভালো। নিজের লোক যাই করুক, তাও সহ্য করা যায়। কিন্তু রাস্তার লোক কুনজর দেবে, সর্বনাশ করার চেষ্টা করবে, সে যে অসহ্য। তাই আজকাল বৌদি ওসব কিছু বললেও চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। নিজের উপর হওয়া অত্যাচারের কথা বেশি খুলে বলেও না বৌদিকে আজকাল। কফির কাপ হাতে নিয়ে বেডরুমে ঢুকে সুজয়কে দেখে বিরক্ত লাগলো রানীর। সেই কখন বলে গিয়েছিল মেয়েকে নিয়ে একটু অঙ্ক করাতে বসতে। তা না, বাবু ঠিক মোবাইল মুখে গুঁজে উল্টো হয়ে শুয়ে রয়েছে। আর পিঙ্কি নিজের মনে খেলে যাচ্ছে পুতুলটা নিয়ে। ঠক করে কফিটাও রাখলো বেডসাইড টেবিলে। তুমি কি একটা কাজ করেও আমাকে হেল্প করতে পারো না? বললাম ওকে একটু পড়তে বসাও, আর তুমি ইউটিউব দেখে যাচ্ছ সেই তখন থেকে। সুজয়ের ভ্রু দুটো কুঁচকে গেল। উফ, আবার শুরু হলো ঘ্যানর ঘ্যানর। আরে, তোমার মতো দুটো ছুটি পাই না বুঝলে। একটাই ছুটি পাই সারা সপ্তাহে, এই একটা রবিবার। একটু কোথায় রেস্ট করব তা না, অমনি তোমার ফরমাস শুরু। ধুর তোর। শটান উঠে বসে দুমদাম পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল সুজয়। কফির দিকে ফিরেও তাকালো না। রাগে দুঃখে অভিমানে গলাটা বুঝে এলো রানীর। সুজয় যে রাগের মাথায় বেরিয়ে যায়নি, বরং একগাদা কথা ছুঁড়ে দিয়ে সেগুলোর উত্তর যাতে শুনতে না হয়, তাই ওকে একটা কথা বলার সুযোগ না দিয়ে পালিয়ে বাঁচল। এ কথা ওর থেকে ভালো আর কে জানে। দুটো দিন ছুটি, এই শনি রবিবার বাড়ি থেকে যে ওকে কি কি করতে হয় তা কি সুজয় জানে না? ওর শাশুড়ি কোনো কাজে একটু সাহায্য করা দূরে থাক, আরো নতুন নতুন ফরমাস চাপাতে থাকেন ওর উপর। ছুটির দিনে সকালে এই রান্না করো, দুপুরে এই করো, রাতে এই করো, আরো কত কি। চা কফি তো চলতেই থাকে ঘন্টায় ঘন্টায়। আর সপ্তাহের দিনগুলোতেও কি ওর কাজ কম? অফিস থেকে এসেই দৌড়তে হয় রান্নাঘরে। শাড়িটা খোলারও সময় পায় না ও। তার আগেই শুরু করে দিতে হয় ডিনারে তোড়জোড়। সুজয় তো অফিস থেকে এসেই জাস্ট গড়িয়ে পড়ে। একটু মেয়েটাকে লেখাপড়া দেখাতেও এত অনীহা। মেয়েটা কি একা ওর? বাবার কি কোনো দায়িত্বই নেই? ক্লাস টেস্টে নম্বর একটু কম পেল, তো তখন কেউ কথা শোনাতে ছাড়বে না। না মেয়ের বাবা না ঠাকুরমা। মায়ের কর্তব্য পালনে এতটুকু গাফিলতি দেখলে সমালোচনার বন্যা বয়ে যাবে। কিন্তু অন্য কেউ কোনো দায়িত্ব নেবে না একটুও। এদের এরকম আচরণের কারণ যে রানী বোঝে না তা নয়, সবই বোঝে ও। আসলে ও চাকরি করতে যাওয়াটা কারোর পছন্দ নয়। সুজয় তো উঠতে বসতে শোনায় যে ওর ওই কটা টাকা কোন কাজেই বা লাগে এই সংসারে। ওই কটা টাকা! সুজয়ের মতো মাস গেলে মোটা টাকা না কামালেও কড়কড়ে ৩০,০০০ টাকা মাইনে পায় ও।
তার সবটা যক্ষের ধনের মতো বুক আগলে বসে থাকে না ও। বাবা পেনশন পান বলে ও টাকা নিতে চান না, কিন্তু তাও ওর তো মাঝে মধ্যে ইচ্ছে করে বাবা মাকে কিছু দিতে। কখনো কিছু কিনে নিয়ে গেলে সুজয়ের কাছে হাত পাততে হয় না আর। সেই হাত পাতা যে কতটা অসম্মানের তার অভিজ্ঞতা তো ওর আছে। যখন চাকরিটা করতো না, সুজয় কম নাটক করতো নাকি? কখনো কিছু টাকা চাইলে প্রতিটা পয়সার হিসেব নিত, আর উঠতে বসতে শোনাতো, রোজগার তো করতে হয় না, কি করে বুঝবে প্রতিটা পয়সা উপার্জন করতে কতটা কষ্ট করতে হয়। আর এই যে এখন চাকরি করছে, সংসারের জন্য কি ও কিছুই করে না? টুকটাক মুদির দোকানে সারা মাসে কত যায় সুজয়ের কোনো আইডিয়া আছে? ফ্ল্যাট আর গাড়ির ইএমআই, ইলেকট্রিসিটির বিল, মেয়ের স্কুলের মাইনে, আর রোজ সকালে বাজারে যাওয়া, ব্যাস ওর দায়িত্ব শেষ। তারপর মুদির দোকান, শাশুড়ির ওষুধ আনা, ইন্টারনেটের বিল দেওয়া, বাড়ির কাজের লোকের মাইনে দেওয়া, ফ্ল্যাটের টুকটাক মেরামতি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এ সবটাই তো রানী করে। আর কেনাকাটা তো সারা বছর লেগেই আছে, সে ঘরের কিছু হোক বা কারোর জামা কাপড়। কিন্তু এসব কথা বলতে গেলেই তো অশান্তি। কে বলবে এগুলো? অমনি শুনতে হবে, কিচ্ছু লাগবে না তোমার টাকা, সব সামলে নেব আমি, চাকরি ছাড়ো আগে। সুজয়ের যেন কেমন একটা ভয়, বউ পায়ের নিচে জমি পেলে সাপের 5 পা দেখবে। তাই যেন ইচ্ছে করেই এখনো রানীর রোজগারের হিসেব রাখে ঠিক, আর শেষ বিন্দু অবধি খরচ করায়, যাতে ওর হাতে কিছু না জমে। কখনো বিন্দুমাত্র প্রতিবাদ করতে গেলেই শুনতে হয়, কি করতে যাও অফিসে, পরপুরুষের সাথে ঢলাঢলি করতে। শিক্ষিত লোকের মুখের ভাষা যে কত খারাপ হতে পারে তা সুজয়কে না দেখলে বুঝতে পারতো না রানী। রাগে ওর গা ডিডি করে মাঝে মধ্যে, কিন্তু ও ছোট থেকেই মুখরা নয়, তাই লাকসই জবাব দিতে পারে না। তাছাড়া মুখের ভাষা খারাপ করতে ও রুচিতে বাঁধে। মাঝে মধ্যে নিজেকে দেখেই ও অবাক হয়, এই কি সেই কলেজের রানী, যে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট? কারো বিন্দুমাত্র অসভ্যতা সে সহ্য করতো না। সুজয় ওর গায়ে হাত তুললে বোধহয় ভালো হতো এর থেকে, হাতটা মুচড়ে ভেঙে দিতে পারতো ও। কিন্তু সেদিক থেকে সুজয় শেয়ানা, তাই শুধু মুখের কথাই ওকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করে। যে ক্ষত দেখতে পাওয়া যায় না, কাউকে দেখানোও যায় না। মুখের উপর জবাব দিতে পারে এমন কোনো মেয়ের পাল্লায় যদি পড়তো এরা মা ছেলে তাহলে বুঝতো, কিন্তু রানী যে সেরকম নয়, ভেবেই ওর দীর্ঘশ্বাস পড়ে। বেডরুম থেকে বেরোতেই রিনির মুখোমুখি হলো রানী। কপালের ঘামটা মুছতে মুছতে রিনি বলল, আমি চললাম বৌদি। হ্যাঁ, আয়, বলে আবার রান্নাঘরের দিকে এগোলো রানী। রিনি এক পা এগিয়েও থেমে গেল। এদিক ওদিক তাকিয়ে একটু নিচু গলায় বলল, আমার কানে সব এসেছে, আর কতদিন চুপ করে থাকবে বৌদি? এবার তো একটু মুখ খোলো, আমায় যে এত কিছু বলো। আমিও কিন্তু আমার মরদটার সামনে চুপ করে থাকি না। হ্যাঁ, গায়ের জোরে পারি না মাতালটার সাথে, কিন্তু মুখ যতক্ষণ চালানোর চালিয়ে যাই। ঝগড়া করেই তো টিকে আছি এখনো। রানী বিরক্ত হলো মনে মনে। এসব বলা খুব সহজ, ওর জায়গায় থাকলে বুঝতো। ওর সংসারটা তো ওকেই টেকাতে হবে। বেশি তর্কাতর্কিতে গেলে অশান্তি আরো বাড়বে বই কমবে না। আর এই অমানুষগুলো ওর বাবা মাকে নিয়েও টানাটানি করবে, তাদেরকে ডেকে কথা শোনাবে। বাবার অলরেডি দুটো স্ট্রোক হয়ে গেছে, মায়ের শরীরও আজকাল ভালো যায় না। ও ভালো আছে ভেবে তারা শান্তিতে আছে, তাদেরকে এখন আর পীড়া দিতে চায় না ও। আর তাদেরকেই বা কি বোঝাবে? সুজয় যদি ওকে সরাসরি গালমন্দ করতো তাহলেও একটা কথা ছিল, এমন চালাকি করে কথা শোনায় ও যে সেখানে রানীর কিছু বলারই থাকে না। আর রিনি নাকি ওকে উপদেশ দিচ্ছে যে রাত দিন বরের হাতে মার খায়, কোনো প্রতিবাদ করে না। আরে, একদিন পুলিশে গিয়ে বল, থানায় গিয়ে দুঘা দিয়ে দিক শয়তানটাকে। পুলিশের ডান্ডা পিঠে পড়লে ঠিক লাইনে চলে আসবে। তা না, যত সব পড়তো রানীর পাল্লায়, দুদিনে সিধে করে দিত রিনির বরকে। ঘরে ফিরতে ফিরতেই বৌদির কথাই ভাবছিল রিনি। দাদাবাবু তো তাও অনেক ভালো, গায়ে হাত তোলে না, খুব বেশি হলে মুখেই তো কথা শোনায়। আর বৌদি নাকি সেটাও সামলাতে পারে না। আরে বাবা, গুছিয়ে ঝগড়া করতে তো আর গায়ের জোর লাগে না। মেয়ে মানুষের যদি মুখের জোরও না থাকে তাহলে আর কিই বা রইল। দাদাবাবু যেভাবে কথা শোনায়, ও হলে একটা এসপার ওসপার করে ফেলতো। এসব ভাবতে ভাবতেই ঘরে ঢুকতেই সজোরে মাথায় এসে আছড়ে পড়লো একটা থালা।
মানিক গলা ফাটিয়ে চিৎকার করছে, টাকাটা কোথায় রেখেছিস মাগি? তোর জন্য আজ একটু তাস খেলতেও যেতে পারলাম না। একটু ফুর্তি করতে বেরোই সন্ধেবেলায়, সেদিকেও নজরসালির। মাথায় হাত চেপে ধরে মাটিতে বসে পড়ল রিনি। নির্ঘাত আজ আবার বাক্সটা উটকে পাটকে দেখেছে মানিক জুয়া খেলতে যাবে বলে। রিনি রক্ত জল করা টাকাগুলো ওড়াতে একটুও গায়ে লাগে না জানোয়ারটার। বৌদির কথা শুনে ভাগ্যিস মানিককে না জানিয়ে ব্যাংকে অ্যাকাউন্টটা খুলে এসেছিল, তাই এ মাসের মাইনেগুলো বেঁচে গেল। গলায় জোর এনে চিৎকার করে উঠল ও, দেব না তোকে টাকা। তোর বাচ্চার খাবার জোটে না, লজ্জা করে না তোর? সাথে সাথে সপাটে আর একটা চড় এসে পড়ল ওর গালে। ভাতের হাঁড়িতে সজোরে একটা লাথি মেরে একটা মদের বোতল নিয়ে বিছানায় বসে পড়ল মানিক। ঘড়ঘড়ে গলায় বলে উঠল, কালকের মধ্যে যেখান থেকে পারিস টাকা এনে দিবি, না হলে এই ভাতের ফ্যান তোর গায়েই ঢালবো কাল। ভয়ে কুঁকড়ে গেল রিনি। এটা যে মানি করতে পারে সেটাও ভালো মতোই জানে। এর আগেও একবার গরম ডাল ঢেলে হাত মুখ পুড়িয়ে দিয়েছিল। রাতে শুয়ে পড়ার পরও ভয়টা যেন দূর হতে চাইছিল না রিনির। কি করবে ও এখন? একটা অসহায়তা যেন ঘিরে ধরেছে ওকে। ও জানে না কি করে উদ্ধার পাবে এই বিপদ থেকে। এত কষ্ট করে টাকা জমানোর বন্দোবস্ত করলো, কিন্তু শয়তানটা সেটাও হতে দেবে না। নিজে তো রিক্সা চালিয়ে যা পায় সব মদেই আর জুয়ায় ওড়ায়। কথাগুলো ভাবতে ভাবতেই বৌদির উপর মনে মনে আবার রাগ হয়ে গেল ওর। হুম, আসল বিপদ কাকে বলে বৌদি চোখেও দেখল না। এই অবস্থায় পড়লে দেখা যেত কি করেন মহারানী। সামান্য কথা শুনেই সামলাতে পারছে না, আবার ওকে জ্ঞান দেয়। ভাবতে ভাবতেই কখন যেন চোখ জুড়িয়ে এলো ওর। ঘুমিয়ে পড়ার আগে একটা কথাই ওর মনে হলো, ও হয়তো আসলে বাইরে থেকে বৌদির সমস্যাটা কখনো বুঝতে পারবে না। যেমন বৌদি ওর জায়গায় নেই, তাই ওর সমস্যাটা কখনো বুঝতে পারবে না। চোখের উপর আলোটা এসে পড়তেই চোখ খোলারও আগে রিনির যেটা মনে হলো সেটা হলো ওদের বস্তির এঁদো ঘরে সূর্যের আলো আসছে কোথা থেকে। পূবের দিকে তো বিশাল ফ্ল্যাট, ওদের ঘরেতেও কখনো আলো পড়ে না। আর তার থেকেও বড় কথা, বিছানাটা এত নরম কেন? চোখ পিট পিট করে চাইলো ও, আর তারপরেই লাফিয়েই উঠল। এ কি, এটা তো ওর ঘর নয়, এটা তো এটা তো বৌদির শোবার ঘর। ধড়ফড় করে উঠতে গিয়ে খাট থেকে পড়ে গেল ও। বিছানার উপর পিঙ্কি সোনামণি ঘুমোচ্ছে শান্তিতে। দাদাবাবু নেই ঘরে। আর ওর গায়ে এটা কি? এ তো ওর পুরনো রংচটা নাইটি নয়, এ তো ফিনফিনে সুন্দর কাপড়ের একটা জামা, যেমন বড়লোকের বাড়ির মেয়ে বউরা পরে। তড়িঘড়ি উঠে ঘর থেকে বেরোতে গিয়েই থমকে দাঁড়ালো ও। সামনের বিশাল আয়নায় ওর ছায়া পড়েছে। পর মুহূর্তে ওর মুখ থেকে একটা আত্মচিৎকার বের হলো। আয়নায় যার ছায়া সে তো ও নয়, এ তো বৌদি। কাঁপা কাঁপা হাতে মুখে হাত বোলাতে লাগলো ও। এ কি করে সম্ভব? ঠিক সেই একই মুহূর্তে বস্তির ঘরেও একই চিৎকার উঠেছে। দেওয়ালে টাঙানো আয়নাটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রানী। এ কি, ও রিনির ঘরে কেন? আর আয়নায় ওকে দেখতে একেবারে রিনির মতোই বা লাগছে কেন? এসব কি হচ্ছে? খাটিয়ার এক পাশে রিনির বাচ্চা ছেলে ঘুমোচ্ছে, অন্য পাশে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে রিনির বর। মুখের এক পাশ থেকে লালা গড়াচ্ছে লোকটার। সারা ঘরে মদের গন্ধ ভাসছে। গাটা ঘিন ঘিন করে উঠল রানীর। কোনো রকমে পরনের নাইটিটা ছেড়ে একটা শাড়ি গায়ে জড়িয়েই ও ঘটাং করে দরজা খুলে দৌড়লো ওর ফ্ল্যাটের দিকে। এসব কি হচ্ছে তা ওকে এক্ষুনি জানতে হবে। ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠতেই কেঁপে উঠল রিনি। টলমল পায়ে এগিয়ে গিয়ে দরজাটা কোনো রকমে খুলল ও। আর খুলতেই আর একটা চমক। এ কি, ওর সামনে দাঁড়িয়ে আছে ওর নিজে। এ যে হুবহু ওর প্রতিকৃতি। এসব হচ্ছেটা কি? অপরদিকে রানীও সমান অবাক। ওরই ফ্ল্যাটের দরজা খুলে দিচ্ছে একদম ওরই মতো দেখতে অন্য কেউ, আর ও নিজে হয়ে গেছে অন্য কারোর মতো দেখতে। ও কিছু বলতে যাবে, এমন সময় ব্যালকনির দিক থেকে আওয়াজ ভেসে এলো, রিনি, তুই এত সকালে? এই সময় তো তুই আসিস না কখনো। চমকে ওরা দুজনে ফিরে তাকাতেই সুলতাকে দেখতে পেল, রানীর শাশুড়ি। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে আমতা আমতা করে রানী বলল, আসলে মাসিমা, গোপালের বাবার শরীরটা ভালো নেই, ওকে একটু হসপিটালে নিয়ে যাব, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। রিনি যে মাসে 3 থেকে 4 বার মানিককে নিয়ে হাসপাতালে যায় তা রানী জানে। মানিকের মদের নেশা,
নেশার ঘোরে মারপিট করতে গিয়ে মার খেয়ে ফেরে মাঝে মধ্যেই। তাছাড়াও ও নানা রকম অনিয়ম করে বলে শরীরে বিভিন্ন অসুবিধা লেগেই থাকে ওর। রিনি ছেলেরও এটা ওটা লেগেই আছে। ডাক্তারের ফিস দেওয়ার মতো অত টাকা ওদের নেই, তাই সরকারি হসপিটালে কমে হয়ে যায় বলে ওরা ওখানেই যায়। আজ সেই কথাটা মনে রেখেই চোখ কান বুজে মিথ্যে কথাটা বলে দিল রানী। ও, তা আগে এসে ভালোই করেছিস। গত রাতে ঝড় বৃষ্টি হয়ে বারান্দাটা গাছের পাতায় ভরে গেছে। ওখানটা আগে ঝাঁট দিয়ে দিয়ে তো। আর বৌমা, গিজারটা অন করে দিও তো। হাতে পাই না আমি সুইচটা। আর শোনো, আমি নিয়ে আসতে আসতে আমার ঠাকুর ঘরটা যেন মোছা হয়ে যায়। আর হ্যাঁ, খোকনের জন্য আজ একটু সুজি করো। ছেলেটা আমার কালই বলেছিল। দুজনকে কয়েক রকম ফরমাশ করে সুলতা বাথরুমের দিকে চলে গেলেন। পেছন পেছন রানী রূপী রিনি দৌড়ে গেল গিজার অন করতে। ও যখন ফিরে এলো, তখন রানী বারান্দা ঝাঁট দিতে লেগে গেছে। ও দ্রুত পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। কে? কে তুমি? রানী ঘুরে দাঁড়ালো। সে কথা তো আমি জানতে চাই। আমার ঘরে আমার শরীরে ঢুকে বসে আছো? দাঁতে দাঁত ঘষল ও। কে তুমি শুনি? তোমার ঘর? রিনি চমকে উঠল। বৌদি, তুমি? আমি রিনি। রিনি, তুই? এবার অবাক হওয়ার পালা রানীর। হ্যাঁ বৌদি, আমি। এসব কি হচ্ছে? সকালে উঠে আমি দেখি। কথা শেষ করতে পারলো না রিনি। কেঁদে ফেললো ও। কি হচ্ছে তা তো আমিও জানি না, চিন্তিত মুখে বলল রানী। রিনি, কাঁদিস না। আমাদের এখন খুব বুঝে শুনে চলতে হবে। এটা কি হয়েছে, কেন হয়েছে তা আমিও জানি না, কিন্তু এই অদল বদল যতক্ষণ না অবধি আবার ঠিক হচ্ছে, আমাদের দেখতে হবে কেউ যেন কিছু টের না পায়। কারণ কাউকে কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। ভাববে আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। নাক টেনে কান্না থামানোর চেষ্টা করলো রিনি। কিন্তু বৌদি, কিভাবে? তুমি কিভাবে ঘরের কাজ করবে? আর আমি? হঠাৎ ভয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল ওর। বৌদি গো, আমি অফিসে যাব কি করে? আমি তো লেখাপড়াই জানি না। সত্যি তো। টেনশনে হাত পা পেটের ভেতরে ঢুকে যাওয়া অবস্থা হলো রানীর। রিনি ওর জায়গায় অফিসে গেলে ওর চাকরি যেতে বাধ্য। চকিতে ঘড়ির দিকে তাকালো ও। এখন বাজে সকাল 6:30। সুজয় ওঠে 8টায়, অর্থাৎ হাতে এখনো সময় আছে অনেক। শাশুড়ি চান করতে আধ ঘন্টা লাগাবেন। যা করার এখনই করতে হবে। ও তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো। রিনি, এক্ষুনি যা, ঘর থেকে আমার ফোনটা নিয়ে আয়। আর আমার ল্যাপটপটাও, তাড়াতাড়ি এক্ষুনি। 2 মিনিটের মধ্যেই হাতে ফোন পেয়ে টিম ম্যানেজারকে ফোন করলো রানী। ওর গলা এখন রিনির মতো, একেবারে আলাদা। তাই ম্যানেজার ফোন ধরতেই ও ভীষণ কাশতে শুরু করলো। গলাটা ভেঙে অন্যরকম করে ও কথা বলতে শুরু করলো। আই অ্যাম ভেরি সিক। আই নিড সিক লিভ ফর টুডে। ইয়েস, আই উইল সি আ ডক্টর। শিওর, আই উইল শেয়ার ডকুমেন্টস। ইয়েস, আই অ্যাম ড্রপিং আ মেল নাও। ফোনটা রেখে ঝটপট মেলটা টাইপ করতে লাগলো ও। রিনি রে, আমার প্রমোশনটা মনে হয় গেল। এরকম ভাবে ছুটি নেওয়া কোম্পানি একদম এনকারেজ করে না। আর এটা তো শুধু আজকের ব্যাপার নয়। চকিতে রিনির দিকে ফিরল রানী। শোন, তোর দাদাবাবু অফিসে চলে গেলেই তুই ডক্টর লোধের কাছে চলে যাবি। আর ওনাকে বলবি যেন তোকে অন্তত 5 দিন বেড রেস্ট দেয়। তাহলে অন্তত এই সপ্তাহটার জন্য নিশ্চিন্ত। ঢক করে ঘাড় নাড়ল রিনি। বুঝেছি বৌদি। কিন্তু কিন্তু সুজি? খেলেই তো বুঝবে যে এ তোমার হাতে রান্না নয়। একটা বাঁকা হাসি খেলে গেল রানীর মুখে। সে তো দাদাবাবু আর মাসিমা তো এমনিও আমার রান্না পছন্দ নয়। কদিন অন্যরকম রান্না হলে ওরা মরে যাবে না। আর ওদেরকেও বলে দিবি যে তোর শরীর ভালো না। ব্যাস, মিটে গেল। ব্যাপারটা নিয়ে কথা শোনাবে ঠিকই, বাট এর জন্য ওদের কোনো সন্দেহ হবে না। এবার তোকে যেগুলো বলবো মন দিয়ে শোন। আগামী আধ ঘন্টা রানী রিনিকে নানা রকম অজানা তথ্য দিয়ে গেল, যা ওর জানা দরকার রানী সেজে থাকার জন্য। একই রকম ভাবে রিনিও রানীকে কিছু কিছু জিনিস বলে দিল। সুলতা বাথরুম থেকে বেরোতেই দুজনে চুপ করলো। তারপর উনি ঠাকুর ঘরে ঢুকে যেতেই ওরা আবারও কথা বলতে লাগলো। ঘরের এত কাজ করা রানীর অভ্যাস নেই। খুব ক্লান্ত লাগছিল ওর। কিন্তু এরপর আরো 3 বাড়ির কাজে যেতে হবে ভেবেই ওর কান্না পেতে লাগলো। শাড়ির আঁচল দিয়ে মুখের ঘামটা মুছে ও ফিসফিস করে রিনিকে বলল, রিনি, এলাম রে, সাবধানে থাকিস।
আশা করি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। রিনি আবার কেঁদে ফেলল। বৌদি, শয়তানটা যদি তোমায় মারে? তুই ভাবিস না ওসব নিয়ে। কথাটা বলেই রানী তাড়াতাড়ি চলে গেল। রিনিও চোখের জল মুছে রান্নাঘরে গিয়ে ঢুকলো কফি বানাতে। আজও প্রথম জানতে পেরেছে যে দাদাবাবু আর বৌদি মাঝে মধ্যে রাতে এক ঘরে থাকে না। অনেক সময় দাদাবাবু রাত জেগে অফিসের কাজ করে, তাই অন্য ঘরে শুই। যেমন কাল রাতেও শুয়েছিল। তাই সকালেও ঘরে দেখেনি দাদাবাবুকে। শুনেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যাক, পরপুরুষের সাথে এক ঘরে শুতে হবে না ওকে। কিন্তু যদি দাদাবাবুর অন্যরকম ইচ্ছে হয় কখনো? ভেবেই গলাটা শুকিয়ে এলো ওর। না না, যে করেই হোক ওকে আটকাতেই হবে এরকম কিছু হলে। আপাতত ওর কাজ কফি বানিয়ে নিয়ে গিয়ে দাদাবাবুকে তোলা। আর তারপর ওর অনেক কাজ। বৌদির সাথে একসঙ্গে বসে বসে যে শলা পরামর্শ করেছে সেগুলো মনে পড়তেই ওর নিজের মনে খিলখিল করে হেসে ফেলল। সুজয়কে ঘুম থেকে ডাকার আগেই ও আজ নিজেই উঠল। আগের দিনের কথা ভেবে ওর মেজাজটা এখনো খিঁচড়ে রয়েছে। এতভাবে চেষ্টা করার পরেও রানীর মাইনের পুরো টাকাটা কিছুতেই বাগে আনা যাচ্ছে না। চাকরি যে রানী ছাড়বে না তা এতদিনে সুজয়ের কাছে পরিষ্কার। তাই সেটা নিয়ে ও আর মাথাও ঘামায় না। কিন্তু ভারী টাকার অহংকার হয়েছে আজকাল রানীর। আগের মতো আর ওকে দাবিয়ে রাখা যায় না। যখন ইচ্ছে বাপের বাড়ি চলে যায় নিজের জোরে। নিজের ইচ্ছে মতো কেনাকাটা করে। বন্ধুদের সাথেও দেখা করতে যায় আবার। খুব পাখনা গজিয়েছে। আর সেই ডানা না ছাঁটা অবধি সুজয়ের শান্তি নেই। কাল রাতে ভেবে ভেবে একটা বুদ্ধি বার করেছে ও। ভেবেই ওর মুখটা শয়তানি হাসিতে ভরে উঠল। রানীকে বলবে যে ও অন্য একটা ইনভেস্টমেন্টে টাকা লাগিয়েছে। তাই এবার থেকে পিঙ্কির স্কুলের মাইনেটা রানীকেই দিতে হবে। যেটুকু টাকা রানী বাঁচায় সেটাকে এভাবেই খরচা করিয়ে নিজের সেভিংস বাড়াতে হবে। রানীর কাছে কিভাবে কথাটা পারবে সেটাই ভাবতে ভাবতেই ও দেখলো পর্দা সরিয়ে রানী ঢুকলো ওর কফির কাপ হাতে নিয়ে। মুখটা ভারী হাসি হাসি। কাপটা হাতে নিয়ে সুজয় হুল ফোটালো। ভারী হাসি দেখছি যে মুখে। আজ আবার কোনো রসের নাগরের সাথে অভিসার আছে নাকি অফিসে? রানীরূপী রিনি ভড়কে গেল শুনেই। ও বাবা, এ যে ভারী কঠিন কঠিন কথা। এর মানে বের করতে করতেই তো তার প্রাণ বেরিয়ে যাবে। অভি কি? মানে কি শব্দটার মানে? ভাবতে ভাবতেই ওর কানে আবার এসে পৌঁছলো সুজয়ের গলা। কি হলো? চুপ মেরে গেলে যে? ঠিক বলে ফেললাম নাকি? রিনি গলা ঝাড়ল। হ্যাঁ? কি? মানে, না আসলে। রানী শিখিয়ে দেওয়া কথা গড়গড় করে বলে গেল ও। সে তোমাদের খুশির ব্যাপার হয়েছে একটা। আসলে আমি ভেবে দেখলাম তুমি আর মা ঠিকই বলেছ। আমার কটা টাকার কোন কাজে লাগে এই সংসারে। বরং আমি না থাকায় পিঙ্কি ঠিকভাবে দেখাশোনা হচ্ছে না। কথাটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য সুজয় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। আর অমনি ও বলে ফেললো আসল কথাটা। আমি চাকরিটা ছেড়েই দিলাম, বুঝলে? আর যাব না আজ থেকে। কি? সুজয়ের হাত থেকে কাপটা প্রায় পড়ে যায় আর কি। ও প্রায় চেঁচিয়ে বলে উঠল, কি বললে তুমি? চাকরি ছেড়ে দিয়েছো? কেন? কিসের জন্য? আমাকে একবার জিজ্ঞেস করলে না এত বড় ডিসিশন নেওয়ার আগে? রিনি বোকা বোকা মুখ করে বলল, এ আবার জিজ্ঞেস করার কি আছে? আমি তো জানি যে তুমি শুনে খুশিই হবে। কবে থেকে তো বলে যাচ্ছ আমায়। অকাট্য যুক্তি। সুজয় নিজের মাথার চুল খামচে ধরল। এরকম যে কিছু ঘটতে পারে তা ওর হিসেবেই ছিল না। মুখে যতই অবজ্ঞা করুক, মনে মনে তো ও জানে যে রানীর উপর সংসারের কতখানি দায়িত্ব ছেড়ে দিয়ে ও নিশ্চিন্তে বসেছিল। এখন তো ওর নিজের আর একটা টাকাও জমবে না। আর একটা কি কথা মাথায় আসতেই ও আবার মুখ তুলে তাকালো। আজ থেকেই যাবে না মানে? নোটিশ পিরিয়ড সার্ভ করবে না? না। প্রাণপণে বৌদি শিখিয়ে দেওয়া ইংরেজি কথাটা মনে করলো রিনি। আমি স্পট রিজাইন দিয়েছি। সুজয়ের মুখ পলকে সাদা। তো তুমি কি বললে? আর তোমাদের কোম্পানি পলিসি? এ মাসে স্যালারিটা দেবে তাহলে? নির্বিকার মুখে গড়গড় করে মিথ্যের ফুলঝুরি ছোটায় রিনি। না, দেবে না তো বটেই। উল্টে আমায় বলেছে রিলিজ লেটারও দেবে না। মাথায় হাত দিয়ে বসে পড়ে সুজয়। তার মানে এ মাস থেকেই পুরোটা ওকে একা টানতে হবে। ওর মুখ দিয়ে আওয়াজ বেরোতে চায় না আর। তাও অতি কষ্টে বলে, এভাবে নিজের কেরিয়ারটা জলাঞ্জলি দিলে? 3 বছরের এক্সপিরিয়েন্স তোমার,
এইভাবে ছুঁড়ে ফেলে দিলে? এরপর যদি কখনো আবার চাকরি করতে ইচ্ছে হয়? রিনির মুখে একগাল হাসি। হবে না আর, তুমি আছো তো। আমি এবার মন দিয়ে সংসারটা করব শুধু। যাই, এক গাদা রান্না পড়ে আছে। সুজয় দেখলো কিভাবে ওর সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়ে ওর বউ হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। সারাদিন কোনো রকমে কেটে গেল। রানী চাকরি ছাড়ার সংবাদে মা ছেলে এতই মুহ্যমান হয়ে পড়েছে যে সুজির স্বাদের পার্থক্য নিয়ে কেউ কোনো মন্তব্য করলো না। খেয়ে দিয়ে সুজয় অফিসে চলে গেল। রিনিও চুপচাপ ডাক্তারখানায় গিয়ে প্রেসক্রিপশন নিয়ে এলো। দুপুরে খাওয়ার পর্ব মিটিয়ে রিনি বিকেল বিকেল বৌদির শাশুড়িকে যথাসময়ে চা বানিয়ে দিল। প্রতিদিন এই বিকেলের চাটা বৌমা অফিসে থাকে বলে বানিয়ে দিতে পারে না বলে কত অশান্তি সুলতাকে করতে দেখে ও। অথচ আজ তার মুখ দেখে মনে হচ্ছে না যে তিনি এতটুকু খুশি হয়েছেন। হবেন কি করে? ওনার পান কে এনে দেবে এখন? ছেলে তো 18 মাসে বছর। আজ বললে 7 দিন পরে আনবে। মুচকি হেসে রিনি রাতের খাবার বানাতে রান্নাঘরে ঢুকে গেল। পিঙ্কিকে ও বৌদির মতো লাল চোখ দেখে পড়তে বসতে বলেছে, কিন্তু ওর পড়ার টেবিলের দিকে আর ভুলেও ঘেঁষেনি। এই নিয়ে অশান্তি হলো, এই একটা ব্যাপারে ওর কিছুই করার নেই। লেখাপড়া ও যে জানে না, এটা কেউ ধরে ফেললে সর্বনাশ হয়ে যাবে। রান্নাঘর থেকে রিনি শুনতে পেল একটা উচ্ছ্বসিত গলা। ওই এলেন আর একজন। বৌদি ঝগড়ুটে ননদ বৈশালী চলে এসেছে তার শ্বশুর বাড়ি থেকে। বাবা, সাধারণত শনি রবিবার দেখে আসে, আজ একেবারে সোমবার। তার মানে সারা সপ্তাহটা জ্বালাবে এবার। এখান থেকেই অফিস করবে। বাঁকা হাসি হেসে আঁচলটা কোমরে গুঁজে তৈরি হলো রিনি। ও নিজের ননদ যখন ফোঁপর দালালি করতে এসেছিল তখন তাকে ঝাঁটা পেটা করে ছেড়েছিল ও। আসুক আজ ছোট দিদিমণি ওর সাথে লাগতে। ঝগড়া করা কাকে বলে ও দেখিয়ে দেবে। সুযোগ এসেও গেল তাড়াতাড়ি। রাতে খেতে বসে মুখ হাঁড়ি করে বলে উঠল বৈশালী, চাকরিটা নিয়েছিলেই বা কেন বৌদি, ছেড়েই যখন দেবে? আসলে এসব অফিসের কাজ না, অনেক সিরিয়াসলি করতে হয়। এটা কোনো গেম না যে যখন ইচ্ছে হলো ধরলাম আর যখন ইচ্ছে হলো ছাড়লাম। তোমার মধ্যে তো দেখছি এখনো সেই সিরিয়াসনেসটাই আসেনি। আর বাড়ির প্রতিও যে তোমার একটা কর্তব্য আছে সেটা তোমার একবারও মনে হলো না? দাদা তোমার উপর কিছুটা হলেও নির্ভর তো করতো। রিনি তাকিয়ে দেখলো গম্ভীর মুখে মাথা নিচু করে দাদাবাবু খেয়ে যাচ্ছে। মুখের ভাবটা খানিকটা এরকম যে বোন যা বলছে ঠিকই বলছে। মনে মনে একটা গালাগালি দিল ও। এতদিন চাকরি ছাড়ার জন্য জ্বালিয়ে মারতিস তোরা, আর আজ তোদেরই গলায় অন্য সুর। গলায় মধু ঢেলে ও বলল, সংসারের প্রতি কর্তব্য আছে বলেই তো ছাড়লাম চাকরিটা। তোমাকে তোমার দাদা বলেনি? বৈশালী চমকে উঠল। ও হাজারটা কথা বলল, বৌদি কোনো উত্তর দেয় না কখনো। চুপ করে থেকেই যেন পরিষ্কার বুঝিয়ে দেয় যে ওর কথার কোনো গুরুত্বই নেই। ওর আরো গায়ে জ্বালা ধরে বৌদির এই চুপ করে থাকাটা দেখলে। সেই বৌদি আজ কথার উত্তর দিচ্ছে। উত্তেজিত হয়ে ও বলল, তাই বলে এভাবে মাসের মাঝখানে? মাইনে টাকাটাও? ওর কথা কেড়ে নিয়ে রিনি বলল, তোমার দাদা আমার মাইনের পরোয়া করেছে কখনো? উঠতে বসতে তো শোনায় যে আমি 2 পয়সা চাকরি করি। সুজয়ের চমকে ওঠাটা নজর এড়ালো না রিনির। গলাটা আরো কড়া করে ও বলল, আর তুমি বা এ ব্যাপারে এত কথা বলছো কেন? আমার পার্সোনাল ব্যাপারে কথা বলা আমি একদম পছন্দ করি না। তুমি জানো না তুমি তোমার সংসারের প্রতি কোন কর্তব্যটা পালন করো? প্রতি সপ্তাহে এসে এখানেই পড়ে থাকো। একসাথে কথাগুলো বলে হাঁপাতে লাগলো রিনি। এতগুলো কথা বলার জন্য নয়, ওর ক্লান্তিটা এসেছে এত ভদ্র ভাষায় কথাগুলো বলায়। গালাগাল দেওয়ার জন্য জিভটা উসখুস করছে ওর। কথাগুলো বলেই ও আর বসলো না। বৈশালীকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই উঠে পড়ল। তারপর সোজা নিজের ঘরে চলে গেল। পিঙ্কি সোনা ঘুমিয়ে পড়েছে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ নিজের গোপালের কথা মনে করে ও চোখে জল চলে এলো। আচ্ছা, ছেলেটা কি করছে এখন? খেয়েছে ঠিক করে? পরক্ষণে নিজের মনকে প্রবোধ দিল ও, না না, বৌদি যত্নে রাখবে ও ছেলেকে। ইস, বৌদিকে আজ আবার বস্তির ওই এঁদো ঘরের নোংরা বিছানায় শুতে হবে। আজ সারাদিন কাজ করতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে বৌদির। হে ঠাকুর, এসব কি হচ্ছে? সব ঠিক করে দাও ঠাকুর। আর ওই শয়তানটা যেন বৌদির গায়ে হাত না তোলে। তাহলে আর কোনোদিন বৌদির চোখে চোখ মেলে তাকাতে পারবে না ও লজ্জায়।
সারা সন্ধে কাজের শেষে অবসন্ন দেহটা টেনে নিয়ে রিনির বস্তির ঘরে ঢুকতেই আঁতকে উঠল রানী। সামনেই দাঁড়িয়ে মানিক। ও চোখ দুটো রাগে জ্বলছে ধকধক করে। রানীকে দেখে চিৎকার করে উঠল ও। তোকে কাল বলেছিলাম টাকা বের করে রেখে যাবি, তাও যাসনি? তোর এত বড় সাহস! খুব বার বেড়েছে না তোর? দেখ তোকে কি করি আজ। বলেই হাত বাড়িয়ে রিনি রূপী রানীর চুলের মুঠি ধরে সজোরে ওকে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোনায়। উহ মা গো! বলে আর্তনাদ করে উঠল রানী। সেই কোন সকালে উঠে থেকে বাড়ি বাড়ি কাজ করে চলেছে রানী। এভাবে কাজ করা কোনোদিনই ওর অভ্যাস নয়। তাও কোনো রকমে সব কাজ শেষ করেছে ও। সেই দুপুরবেলা বাড়ি ফিরেছিল দুটো মুখে দেওয়ার জন্য, আর রিনির ছেলেকে খাওয়ানোর জন্য। পেটে ভালো কিছু পড়েও নি ওর সারাদিন। রিনির ঘরে প্রায় সবকিছুই বাড়ন্ত। খেয়ে একটু শুয়েই আবার বিকেলেও বেরিয়ে গিয়েছিল অন্য বাড়িগুলোর কাজ করতে। শরীরে না দিলেও কামাই করতেও পারবে না। রিনির যদি একটা কাজও চলে যায় ওর জন্য, ও তাহলে গরিবের এত বড় ক্ষতি করে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। রিনির জন্য মনটা দুঃখে ভরে উঠেছিল ওর। আহারে, রক্ত জল করে পরিশ্রম করে মেয়েটা প্রতিদিন, আর ওর সেই ঘাম রক্ত ঝরানো টাকা কি অবিবেচকের মতো উড়িয়ে দেয় ওর বর। রানী যদি সারাদিন কাজের পর ক্লান্ত অবসন্ন না থাকতো, তাহলে মানিক ওকে কিছুতেই এভাবে ছুঁড়ে ফেলতে পারতো না। কিন্তু মেঝেতে পড়ে যেতেই ওর মাথাটা রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো ও। ব্যাপারটা কি হচ্ছে সেটা আর ওর বুঝতে বাকি নেই। আগের দিন এই জানোয়ারটা কি করেছে সে ব্যাপারে রিনি ওকে জানিয়েছে সবকিছুই। চোয়াল শক্ত করে ও বলল, কিসের টাকা? মানিক দাঁত মুখ খিচিয়ে তেড়ে এলো ওর দিকে। কিসের টাকা তুই বুঝতে পারছিস না? আমার তাস খেলতে যাওয়ার জন্য টাকা লাগবে, দে এক্ষুনি, দে বলছি। দু পা পিছিয়ে গেল রানী। আমার কাছে কোনো টাকা নেই। আর তাস খেলতে টাকা লাগে না, জুয়া খেলতে লাগে। যার ঘরে চাল নেই তার জুয়া খেলার টাকা ওড়ানো সাজে না। মানিকের চোখ দুটো বড় বড় হয়ে গেল। রিনি বরাবরই ওর মুখে মুখে তর্ক করে, গলা ফাটিয়ে ঝগড়া করে, কিন্তু ওর বেশি মাথা গরম থাকলে মার খাওয়ার ভয়ে চুপ থাকে। আর আজ যেখানে ওর মাথায় আগুন জ্বলছে, সেখানে মেয়ে মানুষটা এত বেশি তেজ দেখাচ্ছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সপাটে একটা চড় মারার জন্য হাতটা চালিয়ে দিল ও। কিন্তু সেই হাত ওর বউয়ের গাল অবধি পৌঁছল না। রানী বজ্র মুষ্টিতে চেপে ধরেছে মানিকের হাত। মাথায় রক্ত উঠে গেছে ওর। এই ছোট লোকটার এত বড় সাহস, নিজের নোংরা হাত ওর দিকে তোলে। এক মুহূর্তের জন্য ও ভুলেই গেছে যে ও এখন আর নিজের শরীরে নেই। মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখেও বিদ্যুৎ বেগে মানিকের হাতটা বাঁকিয়ে ধরে লোকটাকে এক ঝটকায় পেছন দিকে ঘুরিয়ে হাতটা পিঠের সাথে চেপে ধরল। করে চিৎকার করে উঠল মানিক। ও বোধহয় কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে ওর রুগ্ন বউয়ের গায়ে এত জোর থাকতে পারে। ওর অন্য হাতটা দিয়ে ও চেষ্টা করলো নিজেকে ছাড়ানোর, কিন্তু তার আগেই ধাক্কা মেরে ওকে মাটিতে ফেলে দিয়েছে রানী। ঘরের এক কোণে বসে থাকা গোপাল এতক্ষণ ধরে জুলজুল করে দেখছিল সব। এবার সে শব্দ করে কেঁদে উঠতেই রানীর সম্বিত ফিরল। ছি ছি, এই শিশুটিকে রোজ এসব দেখতে হয়। দিনের পর দিন বাবা মাকে এরকম কুকুর বিড়ালের মতো লড়তে দেখলে নিজেই বা কি শিখবে ও। ও গোপালকে কোলে তুলে একটু আদর করার জন্য এগিয়ে যেতে চাইল, কিন্তু তার আগেই দেখলো মানিক আবার উঠে দাঁড়িয়েছে। আর লোকটা চোখ দুটো হিংস্রভাবে জ্বলছে। মনে মনে প্রস্তুত হলো রানী। না, গোপালকে আজ সব দেখতেই হবে। কিন্তু ও আজ মানিকের এমন হাল করবে যাতে আজই শেষ দিন হয়। দরজার পাশ থেকে একটা চেলা কাঠ হাতে তুলে নিল ও। মাথা ঠান্ডা করে চোখ বুজে পরবর্তী পদক্ষেপ কি হবে তা ভাবলো এক সেকেন্ডের জন্য। না, মানিককে এখন মারলে এই সমস্যা মিটবে না। ওকে নিজেকেই আগে মার খেতে হবে আর একটু। ভাবতে না ভাবতেই শয়তানটা দৌড়ে এলো, সর্বশক্তি দিয়ে ওর গলাটা টিপে ধরলো। দমটা যেন আটকে এলো রানীর। ও চাইলেই মানিকের হাত ছাড়িয়ে ওকে ছুঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু ওটা করলো না। ও জানে ওর গলায় 5 আঙুলের দাগ বসছে, আর ও সেটাই চায়। যতক্ষণ সম্ভব সহ্য করতে লাগলো ও চুপ করে। ওদিকে রানীর ফ্ল্যাটে দুমদাম করে পা ফেলে বেডরুমে ঢুকলো সুজয়। বৈশালী রানীর থেকে অনেক কথা শুনে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করেছে এতক্ষণ। শেষে রাগ করে বেরিয়ে গেছে বাড়ি থেকে। ঘরে ঢুকেই ও চিৎকার করে উঠল, এইভাবে কথা বললে তুমি আমার বোনের সাথে? কে সাহস দিয়েছে তোমায়? রিনি ঝট করে ঘুরে দাঁড়ালো।
আগে তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো যে ওকে কে সাহস দিয়েছে আমার ব্যাপারে কথা বলার। আমি যা বলেছি ঠিকই বলেছি, বেশ করেছি বলেছি। আবার মুখে মুখে কথা বলছো? রাগের মাথায় ভদ্রতা বোধ কোনোদিনই বজায় থাকে না সুজয়ের। একটা দুটো কথার পরেই ওর ভেতরের নোংরা মানুষটা বেরিয়ে আসে, যার সাথে নোংরামিতে রানী কখনোই পারে না। এখনো তাই হলো। কিসের এত তেজ হয়েছে তোমার? হ্যাঁ, দু পয়সা তো ফুটানি ছিল, এখন তার সেটাও নেই। সেই তো আমার ঘাড়ে বসে গিলবে। আবার এত কথা কিসে? নাকি অনেক জমিয়ে ফেলেছ? 3 বছরে কজনের বিছানা গরম করেছো? বাবুরা খুশি হয়ে বড় বড় নোট ছুঁড়ে দিয়ে গেছে নাকি? রানী হলে ওর কান এতক্ষণ গরম হয়ে যেত, ঘেন্নায় মুখ ফিরিয়ে বেরিয়ে যেত ও ঘর থেকে। কিন্তু রিনির কাছে এটা কিছুই না। ওর থেকে অনেক খারাপ কথা ও শুনে এসেছে এতদিন। ও নির্বিকার মুখে বলল, তুমি নিজের বিছানায় কতজনকে তুলেছ? তার থেকে কম। সুজয় নির্বাক হয়ে দাঁড়িয়ে গেল। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না ওর। ওর মুখ দেখে বুঝি মজা পেল রিনি। ও আবার বলল, আর তাছাড়া নিজের বর অন্য ঘরে শুলে আমার তো অন্য পথ দেখতেই হবে, তাই না? এমনিও তো কোনোদিন সুখ দিতে পারলে না আমায়। সেই জোরই নেই তোমার। কথা শেষ করে ব্যঙ্গাত্মক ভাবে হাসলো ও। দমটা যখন আর ধরে রাখতে পারলো না, তখন ধাক্কা মেরে মানিককে সরিয়ে দিয়ে হাঁপাতে লাগলো রানী। তাড়াতাড়ি দেওয়ালের রংচটা আয়নাটার দিকে এগিয়ে গেল ও। গলায় দাগ থাকলেই ও এক্ষুনি থানায় যাবে। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে হতাশায় ছেয়ে গেল ওর মনটা। এ যে রিনির শরীর, যা মার খেয়ে অভ্যস্ত, কোনো দাগ পড়েনি ওর চামড়ায়। রানী আবার ঘুরে দাঁড়ালো মানিকের মুখোমুখি। দেখলো মানিকের মুখে একটা আতঙ্কের ছাপ। এক পলক তাকিয়ে থেকেই ব্যাপারটা কি হয়েছে সেটা বুঝলো ও। এবারে ধাক্কা মেরে সরাতে গিয়ে মানিককেও এত জোরে ঠেলা মেরেছে যে মেঝেতে পড়ে গিয়ে কনুই ছড়ে গিয়েছে লোকটার। এবার মানিক সতর্ক দৃষ্টিতে তাকালো রানীর দিকে। একই দিনে দুবার মার খাওয়ার পরেই আবার মারপিটে জড়ানোর মতো বোকা সে নয়। কিছু তো চেঞ্জ এসেছে ওর বউয়ের মধ্যে। রাগে ফুঁসতে ফুঁসতে ও চাপা গলায় বলে উঠল, বেশ্যা কোথাকার। রানী বোবা হয়ে গেল। গায়ের জোরে পারছে না দেখে নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে লোকটার 1 মিনিটও সময় লাগলো না। মানিক উত্তরে আরো কিছু গালাগাল আশা করেছিল, কিন্তু রানীকে থমকে যেতে দেখে ও যেন আরো উৎসাহ পেল। মুহূর্তের মধ্যে অশ্রাব্য গালিগালাজ বের হয়ে আসতে থাকলো ওর মুখ থেকে। কাঁপতে কাঁপতে মেঝে বসে পড়ল রানী। ওর কান থেকে যেন রক্ত বেরোচ্ছে কথাগুলো শুনে। এতটা অপমান, এত লাঞ্ছনা। ভুল, ভুল, একটা বিশাল বড় ভুল ধারণা নিয়ে চলছে ও এতদিন। আজ এই অদল বদলটা না হলে ও রিনির জায়গাটা কোনোদিনই বুঝতে পারতো না। ও ভেবেছিল মানিককে হাতের সামনে পেলে ও ঠিক জব্দ করতে পারবে। কিন্তু না, প্রতিপক্ষ নিত্য নতুন চাল চালবে তোমাকে হারানোর জন্য। তুমি যদি লড়াই করতে নামো তাহলে সব দিক থেকে প্রস্তুত হয়ে নামতে হবে। তুমি যেদিক থেকে দুর্বল সেদিক থেকে শত্রু আঘাত আনবে। এই দুর্বলতা যদি তুমি জয় করেও ফেলো, তাহলে তোমার অন্য দুর্বল জায়গায় খুঁজে সে বের করবে রক্তাক্ত করার জন্য। তাই বাইরে থেকে অন্য কারো সমস্যা বোঝা অত সহজ নয়। আর কিছু না বুঝে তাকে উপদেশ দিতে যাওয়া নির্বুদ্ধিতা। শুধু রানীর নয়, একই বোধোদয় রিনিরও হলো একই সময়ে। যখন কথা কাটাকাটির এক পর্যায়ে সুজয় ওর সাথে মুখে আর পেরে উঠল না, আর রিনির গালে সজোরে এসে আছড়ে পড়ল একটা চর। গালে হাত দিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল ও। কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে দাদাবাবু ওর বরের মতোই নিচে নামতে পারে। ও চুপ করে তাকিয়ে তাকিয়ে শুধু দেখল যে দাদাবাবু বউকে জব্দ করার গর্বে ডগমগ হয়ে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তে 22 তলা সুদৃশ্য ফ্ল্যাটে বাস করা সুজয় আর বস্তির এঁদো ঘরে বাস করা মানিকের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক যেমন সে আর বৌদিও এই মুহূর্তে মিলেমিশে এক হয়ে গেছে। সূর্যের আলোটা মুখে এসে পড়তেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রানী। যাক, নিজের শরীরে ফিরে এসেছে ও। আলতো করে বিছানা থেকে নেমে আজ আর রান্নাঘরের দিকে গেল না রানী, বরং গুনগুন করে গান গাইতে গাইতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে সুলতা কিছু বলছেন, ওর কানেই ঢুকলো না। না ও আজ কফি বানিয়ে সুজয়ের ঘরে গেল, আর না ব্রেকফাস্ট বানালো সবার জন্য। সুজয় যে রোষকষায়িত নয়নে ওকে দেখছে তা বুঝেও ফিরে তাকালো না। শুধু নিজের মেয়েকে খাইয়ে টিফিনটা গুছিয়ে ওকে স্কুল বাসে তুলে দিয়ে এলো। তারপর নিজে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলো চুপচাপ। সুজয় আর থাকতে না পেরে ফেটে পড়লো।
তুমি নাটক করছিলে কাল আমাদের সাথে? আসলে তুমি চাকরি ছাড়োনি, অ্যাক্টিং করতে শিখেছো। বাহ, ভালোই তো। তাই এও কি তোমার অফিসের নাগর শিখিয়েছে? মুখের কথা শেষ না হতেই ওর গালে একটা চড় এসে পড়ল। বিস্ফারিত চোখে তাকিয়ে থাকা সুজয়ের মুখের দিকে তাকিয়ে একটা কথাও খরচ করল না রানী। শুধু ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে যেন বোঝাতে চাইল, আর একটুও নোংরা কথা বললে মেরে তোমার মুখ ভেঙে দেব। তারপর অফিসের ব্যাগ নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। ও এখন শিখে গেছে যে সমস্যা যেই তৈরি করুক, সমাধান নিজের মতো করেই করতে হবে। অন্যদিকে মানিকও সকালে উঠে খাবার না পেয়ে অবাক হলো। রিনির উপর হম্বিতম্বি করতেই পরিষ্কার জবাব, আমায় যত খুশি মারো, মেরে ফেলো, কিন্তু আজ থেকে বাড়িতে রান্না বন্ধ। টাকা না দিলে খেতে পাবি না। দেখি না খেয়ে কতদিন জোর থাকে তোর গায়ে আমাকে পেটানোর মতো। আমার 3 বেলা খাওয়া বৌদির বাড়িতেই হয়ে যাবে। গোপালকেও আমি আজ থেকে সাথে নিয়ে কাজে যাব, ওরও জুটে যাবে। তোর খাওয়া বন্ধ আজ থেকে। আর বাইরে মারপিট করলে ওইভাবেই ফেলে রেখে দেব। আমার সময় নেই তোকে নিয়ে হসপিটালে যাওয়ার। ছেলেকে কোলে নিয়ে সদর্পে বেরিয়ে গেল রিনি। ও শিখে গেছে কখনো কখনো হাতে না মেরে কিভাবে ভাতে মারতে হয়। এতক্ষণ ধরে সুচিস্মিতা সেনগুপ্তর অদল বদল গল্পটি শুনলেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।